পরিবেশ ও বাংলার নদী চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রায় সর্বত্র জলাভূমি আজ নানা সংকটের আবর্তে দিন গুনছে। আমাদের বোঝা দরকার যে কৃষি ও বেঁচে থাকার পরিবেশ ধরে রাখতে গেলে জলাশয়ের ভূমিকা অনস্বীকার্য। আজকের জলাভূমিটির নাম কঙ্কনাবাওড়। এর অবস্থান পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা অঞ্চলে। উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গার পৌরসভার খাটুরা গ্রামের পূর্ব পাশ দিয়ে গড়ে উঠেছে কঙ্কনাবাওড় নামে এই জলাশয়টি। অশ্বক্ষুরাকৃতি এই হ্রদটির জন্ম কবে তার কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান হয়েছে কিনা জানা নেই। বাওড়ের দক্ষিণ প্রান্তে প্রায় ২৫০ মিটার দূরে বয়ে চলেছে যমুনা নদী। যমুনা নদী বলতে আমরা এখানে বাংলার যমুনা নদীর কথা বলতে চেয়েছি। ১০০ কিলোমিটার লম্বা এই নদীটির উৎপত্তি নদিয়া জেলার ত্রিবেণী সঙ্গম থেকে। এই নদীকে নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে এই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। এবার আসি কঙ্কনাবাওড়ের কথায়। যমুনা নদীর প্রবাহ পথে এই অঞ্চল থেকে প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের লম্বা একটি খাল, যার নাম রত্না খাল। এই রত্না খালের মাধ্যমেই যমুনা নদীর সাথে কঙ্কনাবাওড়ের সংযোগ ছিল একসময়। যমুনা নদীর সাথে রত্নাখালের এই সংযোগস্থলেই রয়েছে একটি স্লুইস গেট, যার সাহায্যে যমুনা নদীর জল নিয়ন্ত্রণ করা হয়। তারপর এই পথেই প্রায় ১ কিলোমিটার প্রবাহিত হয়ে এই জল প্রবেশ করে কঙ্কনাবাওড়ে। আজ সে পথ পুরোপুরি বন্ধ, কারণ যমুনা নদী হারিয়ে গেছে। উত্তর ২৪ পরগনার এই অঞ্চল দিয়েই একসময় প্রবাহিত হতো বিদ্যাধরী, চালন্দিয়া এবং পদ্মা নদী, যা এখন পুরোপুরি লুপ্ত। এছাড়াও এই নদীর প্রবাহ পথের উপরেই ছিল বেড়ির বাওড়, গাজনার বাওড়, পাঁচপোতার বাওড়, ডুমোর বাওড়, শশাডাঙ্গার বাওড়, এছাড়াও আরও না জানি আরও কত জলাশয়, যারা প্রত্যেকেই আজ অস্তিত্ব রক্ষার লড়াই করছে। অথচ উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে মারণ, আর্সেনিক এবং ফ্লোরাইড থাবা বসিয়েছে। প্রতি বছরই এই অঞ্চলের প্রায় ৩ থেকে ৪ মিটার করে ভূগর্ভস্থ পানীয় জলের স্তর নেমে যাচ্ছে। কঙ্কনাবাওড়ের প্রথমে আয়তন ছিল প্রায় ২৯০ একর। পূর্বের দিকের কিছুটা অংশ পুরোপুরি মজে যাওয়ায় চাষাবাদ এবং রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে বেশ অনেক দিন ধরেই। বর্তমানে জলার মাঝখানের দ্বীপের অংশটি আরও বিস্তৃত হতে হতে এই জলাভূমির দিকে নেমে আসছে, যার ফলে জলাভূমি মারাত্মকভাবে তার নিজস্বতা হারাচ্ছে। বর্তমানে এই জলাভূমির পরিমাণ প্রায় ২৪০ একরের কাছাকাছি। স্যার, আপনি এই কঙ্কনাবাওড়, যেটা গোবরডাঙ্গার এখানে অবস্থিত, এই কঙ্কনাবাওড়, তো আপনি দীর্ঘদিন এটা নিয়ে কাজ করেছেন বা আপনি সম্পর্কে অনেক কিছু জানেন, তো যদি আমাদের বলেন যে বর্তমান এই বিলটির পরিস্থিতি কি, আর অতীতে এর কি ছিল, এর ঐতিহ্য বা এর ইতিহাস কি ছিল? এই জলাশয়টি অতীব প্রাচীন, ধরা যেতে পারে ৫০০ বছর তো বটেই, ১০০০ বছর। এখানে একটা খুব বড় নদী ছিল, তার নাম চালুন্দিয়া। মোটামুটিভাবে জনশ্রুতি এরকম যে চালুন্দিয়া নদীটার মরে গিয়ে তার একটা অংশ এখানে একটা সার্কুলার, একদম পারফেক্টলি সার্কুলার একটা জলাশয়। এই জলাশয়টি আমরা খুব ছোটোবেলা থেকেই দীর্ঘদিন দেখেছি। তারপরে যখন দেশভাগ হলো, ওই জলাশয়ের ভেতরের যে ডাঙা জায়গাটুকু, চারপাশে জল, মাঝখানে ডাঙা, তার নাম হচ্ছে মেদিয়া। সেই মেদিয়া গ্রামে একটা বড় অংশের জলাশয়ের মানে উদ্বাস্তু পুনর্বাসন হলো, তো ইত্যাদি। এইভাবে তখন উদ্বাস্তুদের যাতায়াতের জন্য মাটি ফেলে বাঁধ দেওয়া হলো। ওই মাটি ফেলে বাঁধ দিয়ে জলাশয়টার গুরুতর একটা মৃত্যু ঘণ্টা বাজলো। ১, ২ হচ্ছে প্রায় ৭-৮টা এর খাল ছিল, যেখান থেকে বৃষ্টির জল এই খাল দিয়ে বয়ে চলে আসতো, এবং নানা রকম চুনো মাছ, বিশেষত পুঁটি, তারা এই জলের স্রোতের উজানে ধান খেতে চলে যেত। পুঁটি মাছ ধান খেতে ডিম পাড়ত,
বাচ্চারা চলে আসতো, মা বাবা আবার তার পরে আসতো। এই যে একটা জীববৈচিত্র্যের একটা ধারাবাহিকতা, একটা সেইগুলো সব নষ্ট। ফলে আজকে জলাশয়টা কোনো রকমের মৃত্যুর দশায় টিকে রয়েছে। এখানে একটা কোঅপারেটিভ সোসাইটি আছে, তাদের মধ্যেকার মতদ্বৈধতার মতভেদে সেটা এখন দুটো ভাগে ভাগ হয়ে উত্তরের কঙ্কনাবাওর আর দক্ষিণের কঙ্কনাবাওর এইভাবে চলছে। এবং মাছ চাষ মোটামুটি হয়, চুনো মাছও আছে, কিন্তু এবছর বৃষ্টি কম হয়েছে বলে চুনো মাছের ফলন কম। খয়রা মাছ তুলনাভাবে খুব কম, খয়রা মাছ। তো আপাতত এই জলাশয়টা একটা উত্তরের অংশে বৃষ্টি কম বলে একদম মাঠ। এই প্রথম আমরা দেখলাম যে জলাশয়টা শুকিয়ে তার একটা বড় অংশ মাঠ হয়ে গেছে। লোকজন সেখানে এখন ফুটবল খেলছে এবং বলছে এখানে তাহলে ঘরবাড়ি করে জায়গায় জমি দখল করি। ফলে এইভাবে এই জলাশয়ের জমিও জায়গাও টুকটাক করে দখল হচ্ছে। কেউ কোনো এর সংস্কার করছে না, কোনো উন্নতি সাধনের জন্য এর কিছু নেই। কিন্তু এখানে পরিযায়ী পাখি আসে এবং কমপক্ষে অন্তত 100-150 প্রজাতিরও পাখি আমরা বিভিন্ন সময়ে এখানে সমীক্ষা করে দেখেছি। 150 প্রজাতির পাখি আসে, 4-5 রকম প্রজাতির পরিযায়ী হাঁস আসে, প্রচুর পানকৌড়ি আছে, প্রচুর মাছরাঙা বা অন্যান্য এমনকি কায়েম বা জলপিপি এ ধরনের কিছু অনেক দুষ্প্রাপ্য পাখিও এখনও কোনো রকমে টিকে আছে। এই জলাশয়টিকে বাঁচানো দরকার। আমরা কোনোভাবেই বলবো না এই জলাশয়ের চারপাশে কোনো ট্যুরিস্ট সেন্টার হোক, জলাশয়টাকে জলাশয় হিসেবেই বাঁচিয়ে রাখতে হবে। এবং এই কঙ্কনা বাওড়ের ঐতিহ্য আছে, বহু শীতকালে বহু মানুষ এই বাওড় দেখতে আসে, গ্রীষ্মকালেও বর্ষাকালেও মানুষ এখানে দেখতে আসে এবং এর মাছের একটা সুনাম ছিল। আমরা এই কঙ্কনা বাওড় বাঁচুক এটা চাই এবং প্রশাসন বা যারা কোঅপারেটিভ সোসাইটি এবং সাধারণ নাগরিক, আমরা নাগরিক সচেতনতাকে আমি গুরুত্ব দিই এই কারণেই যে সরকার হচ্ছে আমাদেরই নাগরিকদের প্রতিনিধি। ফলে মানুষ নাগরিক সে অর্থে ঘুমিয়ে আছে, নাগরিকরা চুপ করে শুয়ে আছে, বাড়িতে বসে আছে, সরকার এসে সব করে দেবে। এই যে একটা বিধিকিচ্ছিরি আমাদের মানসিকতা, নাগরিক সমাজ যদি স্বতঃস্ফূর্তভাবে গর্জে ওঠে তাহলে বাঁওড় সংস্কার হবে। আমি এই বাঁওড়ের জীব পরিবেশ, জীব বৈচিত্র্য রক্ষা পাক। এই জলাশয় সম্পর্কে যে জনশ্রুতি প্রচলিত আছে তা এরকম। এই অঞ্চলের লৌকিক দেবী হলেন দেবী চণ্ডী, আর এই বাঁওড়ের ওপারেই থাকতেন তার বোন শীতলা। বোনের বাড়িতে যাওয়ার পথে কোনো একদিন দেবী চণ্ডীর হাতের কঙ্কনটি পড়ে গিয়ে এই বাঁওড়টির নাকি সৃষ্টি হয়েছিল। সেই থেকেই এই বাঁওড়ের নাম হয়েছিল কঙ্কনাবাওর, যদিও এটি একটি মিথ মাত্র। 1831 সালে গোবরডাঙ্গায় এই খাটুরাতেই জন্মগ্রহণ করেন শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। সংস্কৃত কলেজের কৃতি এই ছাত্র ছিলেন বিদ্যাসাগরের স্নেহধন্য। পরে বিদ্যাসাগরের ইচ্ছায় দেশে প্রথম বিধবা বিবাহ প্রচলন করেন এই শ্রীশচন্দ্রই। 1856 সালের 7ই ডিসেম্বর কলকাতায় এই বিবাহ সম্পন্ন হয়। একসময় গোবরডাঙ্গা পুরসভার চেয়ারম্যানও তিনি ছিলেন। পরবর্তীকালে 1868 সাল নাগাদ চণ্ডীতলায় তার মায়ের স্মৃতিতে জোড়া শিব মন্দির স্থাপন করেন এই কঙ্কনা বাঁওড়ের ঘাটে যাওয়ার পথে। শ্রীশচন্দ্রের বাড়িটি আজ আর নেই, তবে মন্দির সংলগ্ন সেই ঘাটটি আজও আছে, সযত্নেই। 1950-52 সাল নাগাদ পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে আগত মানুষের পুনর্বসতির ব্যবস্থা হলো এই কঙ্কনা বাঁওড়ের মাঝখানের ডাঙ্গার জায়গাটিতে। তখন নৌকায় পারাপার করতে হতো। 1962 সালে মাটি ফেলে একটি রাস্তা তৈরি করা হলো পারাপারের জন্য। বাঁওড় দ্বিখণ্ডিত হলো। জলাশয়ের মৃত্যুঘণ্টা সে সময়ে বেজেছিল। যেসব নালা বা খাল দিয়ে বৃষ্টির জল বাঁওড়ে প্রবেশ করত, সেসব খাল, নালা, নর্দমা মজে গিয়ে বা ভরাট হয়ে গিয়ে জল ঢোকার পরিমাণ দিনে দিনে কমতে লাগলো। তার সাথে এই বাঁওড়ের মূল জলের যোগান আসতো যমুনা নদী থেকে রত্না খালের মাধ্যমে। যমুনা নদীও ধীরে ধীরে তার অস্তিত্ব বিলীন হওয়ার সাথে সাথে হারিয়ে যাচ্ছে কঙ্কনা বাঁওড়ের জীব বৈচিত্র্য। এই দাদা, এই বাঁওড়টার নামটা কি? এটাকে কঙ্কনা বাঙর বলে। কঙ্কনা বাঁওড়।
এর এখন বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থা মানে খুবই খারাপ। চোখে তো দেখতে পাচ্ছেন যে মানে চতুর্দিকে মানে আবর্জনায় ভর্তি, তারপরে ইয়ে মানে কাদা মাটিতে আস্তে আস্তে জল মানে কমে যাচ্ছে, ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আজও পর্যন্ত এর কোনো সংস্কার নেই। আচ্ছা, আর মানে এই যে বিলটা, এই যে বাঁধটা, এর উপরে কতজন পরিবার মানে যারা আছে আশপাশে সবাই তো নির্ভরশীল এর উপরে? হ্যাঁ, স্নান করা, মাছ ধরা। 100 বার প্রচুর জেলে আছে যারা মানে এর উপরেই নির্ভরশীল। হ্যাঁ, তো জল যদি কমে যায় তার নির্ভরশীল আস্তে আস্তে তো মরে যাবে এরা। আচ্ছা এদের তো মানে কাজ কারবার এটাই। আচ্ছা, মানে এটা করেই তো তাদের জীবন ধারণ করে। আচ্ছা, মানে এই সংস্কার হয়নি, বহু বছর হয়ে গেল। এর সংস্কার আমরা হতে দেখিনি মানে আজ পর্যন্ত। আচ্ছা, আপনি কত বছর দেখছেন এই বাঁধটাকে? আমি দেখুন জন্মের পর থেকেই দেখছি, আমার বয়স এই 67 বছর। আচ্ছা 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 আচ্ছা, মানে আপনি জন্মের পর থেকে এখনো সংস্কার দেখেননি? সংস্কার নেই, কিন্তু আমি যখন ছোটবেলায় দেখেছি তখন এইসব জায়গায় জলপূর্ণ ছিল। আচ্ছা, অতটা উঁচুতে জল চলে যেত? হ্যাঁ, কিন্তু এখন দিন দিন শুকিয়ে আসছে। দিন দিন শুকিয়ে আসছে। আচ্ছা, এর সাথে শুনেছি যমুনা নদীর একটা সংযোগ ছিল কোনো সময়, নাকি এখনো আছে? না, এখন আর সে সংযোগ আর নেই। ওই তো বললাম তো আপনাকে, রত্নাখাল ওখানে আছে, রত্নাখালের ওখানে যে গেট আছে, আচ্ছা, সেই গেটের ওখানেও সব রকম পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, নোংরা ফোংরা ফেলে, তারপরে হচ্ছে আপনার ওই মাটির সাইড থেকে কাদা মাটিতে ভর্তি হয়ে গেছে, সেসবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আস্তে আস্তে সেই জায়গাগুলো আর কি মানে জল আসা যাওয়ার পথ মানে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে যমুনার সাথে যে প্রাকৃতিক সংযোগ সেটা বিচ্ছিন্ন হয়েছে, এবং যমুনা নদীও তো খুব একটা বোধহয় তার অবস্থা ভালো নয়। মানে যমুনার সেটার অবস্থাও তো একই রকম। সেটা তো আপনি ওটা তো দেখছেন অবস্থাটা কি, কোনো এখন মানে স্রোত বয় মানে সেই আস্তে আস্তে মানে বয়। যে জিনিসটা আগে ছিল মানে প্রচণ্ড পরিমাণে রাস্তা পর্যন্ত জল উঠে যেত। আচ্ছা আচ্ছা সেসব আচ্ছা জিনিসগুলো আস্তে আস্তে সব শুকিয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, প্রায় হয়ে যাচ্ছে। আবার কোনো দূষণ এখানে আছে কোনো এর? আর দূষণ বলতে দেখুন এখন, আর দূষণ হচ্ছে যে এই সব জিনিসগুলোই হচ্ছে দূষণের। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই সব যত সব আবর্জনা আছে সব এই সবগুলোই হচ্ছে দূষণের কারণ। এইগুলো সব ফেলা হচ্ছে এই নদীর পাড়ে। আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে মানুষকেও সচেতন হতে হবে। একদম তার একদম। জন্য এখন সেই জিনিসগুলো করার প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই আগে যে ধরনের মাছ এখানে পাওয়া যেত, যে ধরনের, এখনো কি সেই মাছের পরিমাণটা আছে? মাছের পরিমাণ অনেক কমে গেছে। যেসব বড় বড় মাছ পাওয়া যেত, হ্যাঁ, সেসব জিনিস এখন নেই। এখন মানে খুব লিমিটেড হয়ে এসছে। ধরুন 1 কেজি 1.5 কেজি, হাইস্ট উঠতে গেলে 2 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম টাইপের মাছ। মানে আপনারা যারা এই বিলের পাড়ের মানুষ যারা, তারা কি চাইছেন? মানে এইটার সংস্কার সবার আগে প্রয়োজন। 100 বার সংস্কার। একটা নদী মরে গেলে কি অবস্থা হতে পারে বলুন? হ্যাঁ, এটা তো অবশ্যই সংস্কার হওয়ার দরকার। একদম। এর সাথে গোবরডাঙ্গার ইতিহাস জড়িয়ে আছে, 100 বার জমিদার বাড়ির সম্পর্ক জড়িয়ে আছে। ইতিহাস জড়িয়ে আছে মানে চেনে না, শুধু গোবরডাঙ্গা বলা ভুল হবে। পুরসভা স্থাপনের আগে এই জনপদের জনসংখ্যা ছিল মাত্র 3 থেকে 4 হাজারের মধ্যে। পরবর্তীকালে ম্যালেরিয়ার ভয়াবহ প্রকোপে গোবরডাঙ্গা আক্রান্ত হয়। কিছু অধিবাসী কলকাতায় স্থানান্তরিত হন। 1838 সালে গোবরডাঙ্গা রেল স্টেশন স্থাপিত হলে জনজীবনে ধীরে হলেও আধুনিকতার নানা বিবর্তন শুরু হয়। বর্তমানে এই জনপদের সংখ্যা প্রায় 50,000 ছুঁই। গোবরডাঙ্গা পুরসভার অন্তর্গত গৈপুর গ্রামে জন্মগ্রহণ করেন খ্যাতনামা ভূতত্ত্ববিজ্ঞানী প্রমথনাথ বসু। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে যশোরের শ্যামরাম মুখোপাধ্যায় তার মৃত্যু হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। ইংরেজদের কাছ থেকে নিলামে গোবরডাঙ্গার জমিদারি তিনি কিনে নেন। তার পুত্র কালিকাপ্রসন্ন মুখোপাধ্যায় দক্ষ হাতে জমিদারি পরিচালনা করেছিলেন। 1844 খ্রিস্টাব্দে মাত্র 50 বছর বয়সে তার মৃত্যু ঘটে। গোবরডাঙ্গার জমিদারের বিভিন্ন ভবন এখন ভগ্নপ্রায় অবস্থায় বিদ্যমান যমুনার পাড়ে। একসময় এই অঞ্চল সমৃদ্ধ গোপ্রধান জনপদ ছিল। সংলগ্ন গোপিনীপোতা, গয়েশপুর, গোময়, গবিপুর, গোপালপুর প্রভৃতি গ্রামের গোপকৃষ্ণ জড়িত নাম এখনও সেই স্মৃতি বহন করে চলেছে। 1850 থেকে 1880 খ্রিস্টাব্দের মধ্যে এখানকার কানাই নাট্যশালা গ্রামে মাটি খুঁড়ে একাধিক প্রাচীন মন্দিরের ভিত পাওয়া যায়। তাছাড়া মানুষের কঙ্কালও মিলেছে সেখান থেকে। মাঠকুমড়ো অঞ্চলে মাটি খুঁড়ে বড় বড় অট্টালিকা ও পুরনো ইটের স্তূপ পাওয়া গিয়েছিল।
সুতরাং কঙ্কনা বাওড় শুধুমাত্র একটি জলাভূমি নয়, এর সাথে জড়িয়ে আছে গোবরডাঙ্গা তথা বাংলার শ্রীবৃদ্ধির ইতিহাস। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য রক্ষার কারণে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদ নদী, খাল বিল, পুকুর, ডোবা, হাওড় ও বাওড় সহ প্রাকৃতিক জলাধারগুলো ব্যাপক ভূমিকা পালন করে। এছাড়াও পরিবেশকে শীতল রাখা এবং বর্ষা মৌসুমে বন্যা প্রতিরোধ করা, শহরের জলাবদ্ধতা নিরসন এবং জলের চাহিদা পূরণ ও আবর্জনা পরিশোধনে জলাভূমিগুলির গুরুত্ব অপরিসীম। বাওড়ের দূষণের কারণে যেমন মাছ চাষে একটি বিরাট বাধা নেমে এসেছে, এছাড়াও এই বাওড়ে একসময় প্রচুর পরিযায়ী পাখির দেখা মিলত। প্রত্যেক শীতে তাদের দেখা যেত নিয়ম মাফিক। আজ বেশ কয়েক বছর হলো পরিযায়ী পাখিরা এই অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পরিযায়ী পাখিদের মধ্যে কটন টেল পিগমি গুজ বা বালিহাঁস, সরাল, পার্পেল সোয়াম্প হেন বা কালিম, ফিজান টেল জাকান্না বা জলময়ূর, এছাড়াও আস্ত নানা দেশ বিদেশের প্রায় 20 থেকে 25 রকমের বিদেশি পাখি। শীতের শুরুতেই যাদের হাঁক ডাকে মুখরিত থাকতো আশপাশের গ্রামগুলি, আজ তারা মুখ ফিরিয়ে নিয়েছে। কঙ্কনা বাওড় আজ তার অস্তিত্ব রক্ষার লড়াই করছে। যে কোনো মূল্যেই আমাদেরকে একে বাঁচাতে হবে। ধন্যবাদ জানাই সকলকে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন।